স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। দাঁড়িয়েছে আধা ঘন্টা যাবত, এখনো কোনো গাড়ি পাই নাই। যানজটের কোনো সমস্যা নাই, রাস্তায় কিন্তু আমাদের ভোগান্তি করছে ভাড়াতে। ভিড় নাই এরকম, শান্তিপূর্ণভাবেই আইছি। ভালো লাগছিল না, বাট এখন ট্রেনে ওঠার পর অনেক ভালো লাগতেছে। ঈদ উদযাপনে ঘরে ফিরছে মানুষ, বাস ট্রেনে বেড়েছে ভিড়। তবে দীর্ঘ অপেক্ষার পরও যানবাহন না পাওয়া এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেক যাত্রী। এখানে রেমিটেন্স কম আসতেছে এবং বেকার সমস্যা বেশি, ওইসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে লোক পাঠানোর মাধ্যমে তাহলে এই সমস্যাটা সমাধান করা যায়। দক্ষ জনশক্তি বলি বা অদক্ষ জনশক্তি বলি, এই জনশক্তি থেকে যে টাকাটা আমাদের আসার কথা সেটা আমরা কাঙ্ক্ষিতভাবে আনতে পারবো যদি সেই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়। ঈদ এবং নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতেই বিদেশে কর্মী পাঠানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো ঈদ যাত্রার খবর। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। বেশিরভাগ জায়গায় যান চলাচল স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও গাড়ি চলছে ধীর গতিতে। ঈদ যাত্রার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ, ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। তবে শুরুতেই জিয়াদের কাছে জানতে চাই, ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো দুর্ভোগের সৃষ্টি হয়েছে কিনা? রোশন, প্রীতি, প্রেম আর শান্তির পরশ নিয়ে কিন্তু ঈদুল ফিতরের যে আনন্দ, সে আনন্দের বার্তা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং স্বজন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরীর যারা রয়েছেন, তারা সারা বছর যারা নগরীতে সময় কাটান, তারা আসলে প্রিয়জনদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ফলে রেল বলি কিংবা সড়ক, নৌপথ, সব জায়গায় কিন্তু ভিড় বেড়েছে যাত্রীদের। বিশেষ করে আজকে সকাল থেকে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ চট্টগ্রামে। এবং আমরা এখন যেখানে আছি নগরীর একেখান এলাকা, এই জায়গা থেকে ঢাকা সহ দেশের 63টি রুটের গাড়ি কিন্তু এই একেখান অলংকার এলাকা থেকে ছেড়ে যায়। এবং প্রতি বছর আমরা যেই চিত্র দেখি, এবারের চিত্র খানিকটা ভিন্ন। এবার যাত্রী চাপ কিছুটা কম। এর কারণ হিসাবে যারা টিকিট বিক্রেতা এবং বাস মালিক রয়েছেন, তারা বলছেন যে দীর্ঘ সময় আসলে বন্ধ পাওয়া গেছে। ফলে এখানে যারা যাত্রী রয়েছেন, তারা কিছুটা সময় নিয়ে আসলে আজকে যদি টিকিটটি না পান, তাহলে হয়তো আগামীকালের টিকিট কাটছেন কিংবা তারপরের দিনের টিকিট কাটছেন। অর্থাৎ বন্ধ বেশি পাওয়ায় আসলে এই যাত্রাটা কিছুটা অন্য বছরের তুলনায় স্বস্তিদায়ক বলছেন বাস মালিক এবং যাত্রীরা। তবে চট্টগ্রাম থেকে একটু বলে রাখি যে এই ঈদ উপলক্ষে অন্তত 10 থেকে 15 লাখ মানুষ চট্টগ্রাম নগরী ছেড়ে যায়। এর মধ্যে 80% যাত্রী কিন্তু সড়ক পথে যায়, বাকি 15% মতো যায় রেলপথে এবং 5% মতো যায় নৌপথে। ফলে সড়ক পথের চাপ বেশি। কিন্তু এবার আমরা বাস মালিকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে বিভিন্ন রুটে এবার অন্যবারের তুলনায় যে যানজট কিংবা সড়ক দুর্ঘটনা বা দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করতে হয় বাসের জন্য, সেই বিষয়গুলো এবার যাত্রীদের মাঝ থেকে খুব একটা অভিযোগ পাওয়া যায়নি। তবে রোশন, যেটি হয়েছে যে বিভিন্ন রুটে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিশেষ করে চট্টগ্রাম থেকে চৌমুহনী, মাইজদি অর্থাৎ নোয়াখালী, বসুরহাটের যে রুটগুলো রয়েছে, সেখানে অন্য সময় 300 টাকা ভাড়া নেওয়া হয়, কিন্তু এবার যাত্রীরা অভিযোগ করছেন যে 100 টাকা বেশি, 400 টাকা নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। টিকিট বিক্রেতারা বলছেন যে অন্য সময় আসলে দুই দিকেই যাত্রী পাওয়া যায়, এখন শুধুমাত্র যাওয়ার দিকের যাত্রী পাওয়া যাচ্ছে কিন্তু শহরে আসার যাত্রী পাওয়া যাচ্ছে না। সে কারণে তারা সমন্বয় করেছেন এবং 100 টাকা বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে যাত্রীরা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এগুলো মনিটরিং করা হয়।
এবার আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, আমরা যেতে চাই তার কাছে। হারুন, চট্টগ্রামে জিয়াদ বলছিলেন যে যাত্রী চাপ অনেকটাই কম, আপনার ময়মনসিংহে কি অবস্থা দেখছেন, আর যানজটের কোনো চিত্র আপনার চোখে ধরা পড়েছে কিনা? রোশন, আজকে কিন্তু প্রচণ্ড রোদ এবং এই রোদের মধ্যেই কিন্তু কষ্ট করে যারা বাড়ি ফিরছেন তাদের বেশ কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, মোটর বাইক সহ যেভাবে পারছেন কিন্তু বাড়ির দিকে ছুটছেন। বিশেষ করে যারা বেশিরভাগ যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক পিকআপ করে যাচ্ছেন, এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু বেশ তাদের যে কষ্টের মাত্রা সেটি কিন্তু বেশ বেড়েছে। তবে একটি স্বস্তির খবর হচ্ছে যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে খবর পেয়েছি, বাস চালক বা বিভিন্ন পরিবহন চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আজকে যানজট একেবারে নেই বললেই চলে। কোথাও কোথাও থেমে থেমে বা ধীর গতিতে কিছুটা চলেছে, কিন্তু একেবারেই যে যানজট, একেবারে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে এরকম পরিস্থিতি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের শহরের দীঘারকান্দা বাইপাস মোড়, ঢাকা ময়মনসিংহের অর্থাৎ ময়মনসিংহ শহরের প্রবেশমুখ যেটি এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। এখানে কিন্তু যে যানবাহনগুলো আসছেন, এখানে অনেকগুলো যানবাহন যাত্রী নামাচ্ছে বা উঠাচ্ছে, যার কারণে এখানে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে এখানে প্রচুর রিক্সা, অটো রিক্সা রয়েছে এই বাইপাসের পাশে, যার কারণে এখানে কিছুটা থেমে থেমে গাড়ি চলছে। কিন্তু সারা রোডের খবর যদি আমরা একটু বলি, কোথাও কিন্তু কোনো যানবাহনের ধীরগতি বা একেবারে যানজটের যে খবর সেটি কিন্তু নেই। তবে একটি বিষয় বলা দরকার, সেটি হচ্ছে যে যারা বাসে বা বিভিন্ন যানবাহন করে ঢাকা থেকে আসছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে বাসে বা অন্যান্য যানবাহনে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, অর্থাৎ অন্যান্য সময়ের যে স্বাভাবিক ভাড়া তার চেয়ে 100 থেকে 200 টাকা 300 টাকা পর্যন্ত বেশি ভাড়া দিয়ে কিন্তু আনতে হচ্ছে। এবং আরেকটি বিড়ম্বনার খবর হচ্ছে, যে সমস্ত যাত্রী ঢাকা থেকে এসে ময়মনসিংহ এবং এর আশপাশের এলাকায় যানবাহন থেকে নামছেন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য, সেখানেও কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহের পাটগুদাম, ব্রিজ মোড়, মাসকান্দা সহ এবং বাইপাস মোড় সহ বিভিন্ন এলাকায় যে ছোট ছোট যানবাহনগুলো আছে সেই যানবাহনে কিন্তু অত্যাধিক ভাড়া নেওয়া হচ্ছে। এখানে অভিযোগ করেছেন কেউ যেখানে 50 টাকার ভাড়া সেটি কিন্তু 200-300 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো যারা ঢাকা থেকে এসেছেন অনেকটা স্বস্তিতে, তারা কিন্তু এখানে ছোট ছোট যানবাহনে বাড়ি ফেরার জন্য চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। যদিও আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহের ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু একটি ভাড়া নির্ধারণ করে দিয়েছেন ছোট ছোট যানবাহনের, তারপরেও সেটি মানা হচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। গোলজার, আপনার কাছে জানতে চাই যে সিলেটে বাস যে রুটে আসলে বাস ছাড়বে সেগুলো সময় মতো ছাড়ছে কিনা, এবং যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আচ্ছা দেখুন, আসলে প্রতি ঈদেই বাংলাদেশের অন্যান্য যে বিভাগীয় শহর যে ধরনের পরিস্থিতি থাকে, সিলেট কিন্তু সবসময় ব্যতিক্রমী থাকে। অর্থাৎ এখানে তেমন একটা জটিলতা তৈরি হয় না। বিশেষ করে যাত্রী ভোগান্তি আমরা যেটি জানি যে ঈদে ফেরা নিয়ে মানুষের যে চলাচল সেটি সবসময়ের মতো আসলে স্বাভাবিক, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা রয়েছি সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায়। এখান থেকেই মূলত বিভাগীয় শহর সিলেট থেকে যত মানুষ আছেন অন্যান্য শহরে যাবেন সেখানেই মূলত রওনা দেন। তো আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে আসলে কোনো যানজট বা কোনো ধরনের দুর্ভোগ অথবা ভাড়া নিয়ে কোনো অভিযোগ এটি এখন পর্যন্ত কোনো যাত্রী আমাদেরকে করেনি। বরং বাস মালিক সমিতি যেটি বলছে যে বরাবরের মতো এবারও তারা একদম নিয়ম শৃঙ্খলার মধ্যেই তারা যাত্রী পরিবহন সেবা অব্যাহত রেখেছেন এবং এটি সিলেট থেকে বরাবরের মতো হয়েই থাকে। এবার যেটি হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কে একটু জটিলতা আছে, যেহেতু চলমান প্রকল্প রয়েছে। এখানে বিশেষ করে বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যে জায়গাটুকু আছে সেখানে একটু যানজট থাকে, যার জন্য কিছুটা ধীর গতিতে অথবা কিছুটা সময় যে বাস 10টায় ছাড়ার কথা সেটি হয়তো বা 15 মিনিট পরে ছাড়ছে। এর বাইরে আসলে কোনো ধরনের কোনো জটিলতা এখানে নেই। এখানে বাস টার্মিনাল কর্তৃপক্ষ যেটি বলছে যে ভাড়া নিয়ে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বিআরটিএ সহ বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দ যারা আছেন তারা নির্ধারিত যে ভাড়া আছে সরকারের সেটি দিয়ে তারা কিন্তু আসলে যাত্রী চলাচল করছেন। তো আর অন্যদিকে যদি আমরা বলি যে সিলেট থেকে যেহেতু ট্রেন সেবাও রয়েছে, সুতরাং সেখান থেকে নির্ধারিত যে ট্রেনের আসন সেটি অবশ্যই 10 দিন আগে শেষ হয়ে যায়। সুতরাং যাত্রীরা এখান থেকে যে পরিমাণ যাত্রী যাচ্ছেন ট্রেন সেবায়, ঠিক একইভাবে বাস টার্মিনাল থেকে কিন্তু তারা বাস দিয়ে নিরবিচ্ছিন্নভাবে তারা যেতে পারছেন। তো সব মিলিয়ে আসলে সিলেটে ভোগান্তি কিংবা যাত্রীদের অভিযোগ কিংবা বাস চলাচলে কোনো সাময়িক অসুবিধা এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। রোশন।
সড়কপথে আমরা আরও খবর জানতে চাই। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, এই আপনার এখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন বাস টার্মিনালগুলোতে, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? ফেনীতে 27 কিলোমিটার রয়েছে, এই 27 কিলোমিটারে কোথাও কিন্তু কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি। আমরা কথা বলেছি যেসব যাত্রী ঢাকা থেকে এসছেন এবং অন্যান্য অঞ্চল থেকে ফেনীতে এসছে, সাথে সাথে তারা বলছেন যে সড়কে কোথাও কিন্তু খুব একটা যানজট নেই। অন্যান্য বছর যে যানজটটা লেগে থাকে সেই যানজট পরিস্থিতি কিন্তু তারা যে দুর্ভোগ পোহাতে হয় সেই দুর্ভোগের চিত্র কিন্তু নেই। তবে কথা বলেছি বেশ কিছু যাত্রী আমাদেরকে যেমনটি বলেছেন যে অন্যান্য স্বাভাবিক সময়ের চাইতে উপলক্ষে ঈদ সামনেই খুব অল্প সময়ের অল্প কদিন পরে ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। বাস মালিক যারা রয়েছে এবং পরিবহন সংস্থা যারা রয়েছেন ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এই অভিযোগ কিন্তু আমরা বাস দিয়েছি। অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয় সেজন্য তারা মনোনয়ন পদক্ষেপ নিচ্ছেন। রাতে এবং দিনের বিভিন্ন অংশে কিন্তু পরিবহনগুলোতে তল্লাশি এবং চুরি ছিনতাই ডাকাতি সহ আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে তাদের নিয়ন্ত্রণে থাকে সেই জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। আমরা কথা বলেছি ফেনীর হাইওয়ে পুলিশের সাথে, তারা বলছেন যে ফেনীর 27 কিলোমিটার অংশের মধ্যে দুটি অংশ বেশি স্পষ্টকাতর, একটি হচ্ছে ডিস্ট্রিক্ট আর একটি লালপুর। এই দুটি অংশে কিন্তু তারা অতিরিক্ত যে পুলিশ কাজ করেছেন, দুটি অংশে 10 জন করে 2 জন পুলিশ প্রধান রয়েছে। আমরা গতকালকে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ডিস্ট্রিক্ট এলাকায় একটি বাস দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোপালে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল, দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, সেখানেও কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। হাইওয়ে পুলিশ আমাদেরকে যেমনটি বলেছেন যে মহাসড়কে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। অ্যাম্বুলেন্স এবং ব্যাকআপ প্রস্তুত রাখা হয়েছে যাতে করে আহতদেরকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া যায় এবং দুর্ঘটনা কবলিত যেসব পরিবহন রয়েছে সেই সব পরিবহনগুলোকে যেন দ্রুত উদ্ধার করা যায়। সব মিলিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সেই সব ধরনের প্রস্তুতির কথা আমাদেরকে কিন্তু হাইওয়ে পুলিশ জানিয়েছে। এবং যাত্রীরা কিন্তু বলছেন যে অন্যান্য বছর তারা কিন্তু ঢাকা থেকে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে ঈদ করার জন্য দেখে এবং তাদের বাড়িতে ফেরার জন্য এই পরিবেশের চিত্র নেই। এটি ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে আমার কাছে মহাসড়ক পরিস্থিতির সর্বশেষ। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। উত্তরের মানুষের ঈদ যাত্রায় এবার যানজটের চেয়েও বড় দুশ্চিন্তা মহাসড়কে ডাকাত আতঙ্ক। গেল 2 মাসে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক এবং সিরাজগঞ্জের মহাসড়কে বেশ কিছু ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন যাত্রী এবং পরিবহন চালকরা। এমন অবস্থায় দিনের পাশাপাশি মহাসড়কে রাতেও নিরাপত্তা জোরদারের কথা বলছে পুলিশ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর সংযোগ সড়ক। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল মোড় দিয়ে রাত দিন চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার যানবাহন। তবে সন্ধ্যা নামতেই এই মহাসড়কে অহরহই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ঘুটঘুটে অন্ধকারে যানবাহন থামিয়ে ডাকাতি করে সহজেই পালিয়ে যায় ডাকাত দল। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঘটেছে অন্তত 5টি ডাকাতির ঘটনা, বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও। এমন অবস্থায় শঙ্কিত এই পথে চলাচলকারীরা। রেল ক্রসিং যে ব্রিজটা ওই জায়গায় গাড়ি অনেক স্লো হওয়ার কারণে ওই জায়গায় ঝুঁকিপূর্ণটা বেশি। পাংচার হলেও মনে করেন যে চাকা খুলতে খুলতে দেখা যাচ্ছে সে নিয়ে সব চলে গেছে। কোয়ার্টার মোড় জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ, ওই জায়গায় রাত্রেবেলা ডাকাতি হয়, গাড়িতে ঢিল মারে। তো কিছুদিন আগে আমার এই গাড়িতে ঢিল মারছিল। চালকরা জানান দিনে নিরাপদ থাকলেও রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয়ে ওঠে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ, ঝাওয়েল, কোনাবাড়ি ও সীমান্ত বাজার এলাকা। চলতি বছর সিরাজগঞ্জ জেলার মহাসড়কে এখন পর্যন্ত 7টি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই পুলিশি নজরদারির দাবি এই পথে চলাচলকারীদের। পুলিশের তৎপরতাটা বেশি থাকলে ভালো হয়। আর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় এলাঙ্গা থেকে যখন আমরা যমুনা ব্রিজ না পাই। আমাদের থানা থেকে হচ্ছে নলকা পর্যন্ত 17 কিলোমিটার, এর ভিতরে 4টা টহল পার্টি থাকে, প্লাস আমার গাড়িও ডিউটি করে।
মানে হচ্ছে 5টা গাড়ি ডিউটি করে। আমি বিশ্বাস করি যে আমার এখান দিয়ে যারা যাবে তারা নিরাপদেই যাবে। মহাসড়কের উপরে যদি এরকম চিন্তা হয় অবশ্যই তার মধ্যে আমাদের টহল সমন্বিতভাবে কাজ করতে হবে এবং লোকজনদেরকেও সচেতন হতে হবে। এই বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হব এবং সচেষ্ট হব এবং আমরা রাত্রে যে আনঅথরাইজ লোক যারা মুভমেন্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবারই প্রথম মহাসড়কে যাত্রীবাহী বাস ও যাত্রীদের ভিডিও সংরক্ষণ করছে নাটোর জেলা পুলিশ। এতে অপরাধী শনাক্ত করা সহজ হওয়ার পাশাপাশি মহাসড়ক নিরাপদ হবে বলে মনে করছেন তারা। নাটোর ট্রাফিক বিভাগ হইতে আমরা রাত্রিকালীন নৌশোকসগুলো যাত্রীদের নিরাপত্তার কল্পে আমরা ভিডিও চালা যাচ্ছি, যাতে কোনো ডাকাতি চুরি না হয়। আমরা ক্রাইম জিরো পয়েন্টে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মহাসড়কে তৎপর হাইওয়ে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনা রোধে নিয়ন্ত্রণ করা হচ্ছে ছোট যানবাহনও। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগে খুশি চালক ও যাত্রীরা। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং আমরা চাইবো এটা সবসময় চলমান থাক। পুলিশ চেকিং দিলে তো আমাদের যাত্রী নিরাপত্তা, আমাদের নিরাপত্তা রাস্তাঘাটে চলার জন্য। ওভার স্পিডটা যাতে পরিহার করে সেজন্য ওভার স্পিডের উপর গুরুত্ব দিচ্ছি এবং 3 হুইলারকে নিষিদ্ধ করার চেষ্টা করতেছি। কারণ 3 হুইলারগুলোর স্পিড অনেক কম থাকার কারণে যখন বড় গাড়িগুলো যায়, যার কারণে 3 হুইলারের স্পিড কম হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঈদের আগে নির্বিঘ্নে বাড়ি ফেরার পাশাপাশি ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে মোট 10 দিন এই কার্যক্রম অব্যাহত রাখবে জেলা ও হাইওয়ে পুলিশ। ফেরদৌস সাবির, এখন। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভোলার লঞ্চ ঘাটে বিশেষ টহল এবং নৌযানে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চ ঘাটে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, সেখানকার সবশেষ এখন কি অবস্থা হচ্ছে, বিস্তারিত জানাবেন। আর 2 থেকে 3 দিন পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে এই জেলার সাধারণ যাত্রীরা। এই যাতে করে নির্বিঘ্নে যাত্রী পারাপার হতে পারে, এতে করে ভোলার প্রতিটি লঞ্চ ঘাটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিরাজ করছে। আমি রয়েছি এখন ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। এই ঘাটে আজ সকাল থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম কিন্তু টহল অভিযান পরিচালনা করছে এবং বিশেষ করে অবৈধ যে সকল নৌযান রয়েছে সেই সকল নৌযানগুলোকে জব্দ করছে এবং জেল জরিমানার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু ভোলার যেই ঢাকা ভোলা রুটের যে লঞ্চগুলো রয়েছে সেখানে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা হয় সেদিকেও তারা লক্ষ্য রাখার চিত্র কিন্তু আমরা দেখছি। পাশাপাশি কিন্তু কোস্টগার্ডের যেই কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে যেই নৌযানগুলো সন্দেহভাজন এবং যে সকল যাত্রী সন্দেহভাজন রয়েছে তাদেরকে বিশেষ ভাবে চেকিং এর মাধ্যমে কিন্তু তল্লাশি করার কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু ভোলার এই ইলিশা লঞ্চ ঘাট নয়, এই ভোলার যে বাকি লঞ্চ ঘাটগুলো রয়েছে প্রতিটি লঞ্চ ঘাটে কিন্তু কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক জানিয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও কিন্তু ভোলার প্রতিটি লঞ্চ ঘাটে যাত্রী ভাড়া নিশ্চিতের জন্য চার্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে প্রতিটি লঞ্চ ঘাটে এই ঈদ মৌসুমকে যাতে যাত্রীরা সচলভাবে নির্বিঘ্নে যাত্রী পারাপার হতে পারে এই জন্য। কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি এখন যে ঘাটটিতে রয়েছি এই ঘাটটি কিন্তু ভোলার ভোলা চট্টগ্রাম রুটের গুরুত্বপূর্ণ একটি রুট। এই রুটে প্রায় প্রতিদিন ভোলা ঢাকা রুটে 16টি লঞ্চ এবং এছাড়াও ভোলা মজিদুর হাটে প্রায় 7 থেকে 8টি সি ট্রাক পারাপার হয়ে থাকে। বিগত সময়ে এই ঘাটে চট্টগ্রাম যাত্রীরা বেশি চাপ সৃষ্টির কারণে কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু চট্টগ্রাম থেকে চরপেশন রুটে এই দুটি লঞ্চ বারোয়াউলিয়া এবং কর্ণফুলী নামে দুটি লঞ্চ সার্ভিস চালু করেছে সরাসরি, যার কারণে এই ঘাটে অনেকটাই নির্বিঘ্নে যাত্রী পারাপার হতে পারছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আর অপরদিকে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেই সকল নৌযানগুলো অবৈধভাবে এই মৌসুমটাতে যাত্রী পারাপার করছে, যেহেতু ঈদ মৌসুম অতিরিক্ত যাত্রী নিয়ে বহন করছে, এই মৌসুমটাতে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ তাদের টহল অভিযান জোরদার রেখেছে এবং প্রতিটি ঘাটেই কিন্তু জেল জরিমানার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা জানিয়েছেন যে এই মৌসুমটাতে তাদের সাধারণ যে সময়ের যেই ভাড়া সেই ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া দিয়েও
হলেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যাত্রীরা পারাপার হচ্ছে, কিন্তু এই যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেক্ষেত্রে প্রশাসনের আরো তদারকি বৃদ্ধি করার দাবিও কিন্তু তারা জানিয়ে আসছে। সব মিলিয়ে বলা যায় যে ভোলার এই ইলিশা লঞ্চ ঘাটে এখন কোস্টগার্ড, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিআরডব্লিউটি এর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টহল টিম জোরদার রয়েছে এবং তারা ভোলার প্রতিটি লঞ্চে কিন্তু অভিযান পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। রওশন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভোলার লঞ্চ ঘাটে বিশেষ টহল এবং নৌযানে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ঈদ ঘিরে যখন ঢাকাসহ দক্ষিণাঞ্চলে জমজমাট রেমিটেন্স প্রবাহ, ঠিক তখন উল্টো চিত্র রংপুরে। জুলাই থেকে ফেব্রুয়ারি তো বটেই, ঈদ এবং নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। এর মধ্যে জেলা হিসেবে সর্বনিম্ন লালমনিরহাট। শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে উত্তরাঞ্চল থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কর্মী পাঠানো না গেলে দারিদ্র্যের এই দুষ্ট চক্র থেকে বের হওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। ঈদ কিংবা যে কোনো উৎসবে রেমিটেন্স প্রবাহে যে গতি আসে তা কেবল প্রবাসী পরিবারের আনন্দের কারণই হয় না, বরং তার উপর ভিত্তি করে রাষ্ট্র কিংবা কেন্দ্রীয় ব্যাংক যে যার মতো করে আঁকে পরিকল্পনার ছক। কেননা এ আয় থেকেই রাষ্ট্র শোধ করে বৈদেশিক দেনা, ক্রমশ বড় হয় দেশের রিজার্ভের সূচক। প্রবাসী আয়ে ভর করে একদিকে যেমন আমূল বদলে গেছে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির চেহারা, কিন্তু তার ঠিক উল্টো চিত্র উত্তরবঙ্গে। এবারের ঈদেও কাটেনি খরা, পরিসংখ্যানের চিত্র অন্তত তাই বলে। চলতি ঈদ মৌসুম কেন্দ্র করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুরে রেমিটেন্সের জোয়ার আসলেও খরা কাটেনি দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর কিংবা নীলফামারীতে। বরং চলতি অর্থবছরে দেশে আসা মোট রেমিটেন্সের মধ্যে লালমনিরহাট জেলায় এসেছে মাত্র 16.01 মিলিয়ন ডলার, যা একক জেলা হিসেবে দেশে সর্বনিম্ন। উত্তরবঙ্গের রেমিটেন্স প্রবাহটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক। ফলশ্রুতিতে এখানে রেমিটেন্স স্বল্প আনস্কিল লেবাররা স্বল্প আয় করে। মধ্যপ্রাচ্য সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রতিনিধি রয়েছে। তারা রেমিটেন্সটা যাতে বৈধ পথে আসে, তাদের হ্যাসেল ফ্রি রেমিটেন্স আনার জন্য তাদেরকে উৎসাহ থেকে শুরু করে আমরা এখানে তাদের বেনিফিশিয়ারিদেরকে আমরা অত্যন্ত হ্যাসেল ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। 2023-24 অর্থবছরে দেশের অন্য বিভাগে রেমিটেন্স আসে মিলিয়ন ডলার হিসেবে হাজারের অঙ্কে, অথচ রংপুর বিভাগে এ সংখ্যা 300 মিলিয়নের কিছু বেশি। আর বিদায়ী অর্থবছরে ঢাকা বিভাগে 11,659, আর বিদায়ী অর্থবছরে ঢাকা বিভাগে 11,659 মিলিয়ন, সিলেটে 2,543, চট্টগ্রামে 6,780, খুলনায় 926, রাজশাহী বিভাগে 731, বরিশালে 560, ময়মনসিংহে 408 মিলিয়ন ডলার রেমিটেন্স আসলেও রংপুর বিভাগের 8 জেলায় প্রবাসী আয় এসেছে মাত্র 301 মিলিয়ন মার্কিন ডলার। যদি সরকারিভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিভিন্ন শ্রমবাজার আমরা খুঁজে বের করে ওখানে লোক পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সরকার পিছিয়ে পড়া, যেখানে রেমিটেন্স কম আসতেছে এবং বেকার সমস্যা বেশি, ওইসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে ওইসব এলাকা থেকে লোক পাঠানোর মাধ্যমে তাহলে এই সমস্যাটা সমাধান করা যায়। তাহলে এখান থেকে মানুষজন বেশি গেল, পাশাপাশি এখানে যে রেমিটেন্সের প্রবাহ এটা বৃদ্ধি পেল। এদিকে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর ও গাইবান্ধা জেলায় 50 মিলিয়ন ডলার, কুড়িগ্রামে 34, লালমনিরহাটে 16, নীলফামারীতে 30, পঞ্চগড়ে 21 ও ঠাকুরগাঁওয়ে রেমিটেন্স এসেছে 25 মিলিয়ন ডলার। সংখ্যার মোটে বিভাগের মোট প্রবাসী আয় 305 মিলিয়ন ডলার, যা বিভাগওয়ারি পরিসংখ্যানে সর্বনিম্ন। এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে পলিসি আনে, তাহলে সারা দেশের সব কর্নারেই কিন্তু আমরা সুন্দরভাবে এই রেশিওটাকে আরও বাড়াতে পারি, যেটা কিন্তু দিন শেষে আমাদের টোটাল ইকোনমিক যেই রেমিটেন্সের যে অংশ বা ওভারঅল ইকোনমির যেই অংশটা, যেটাকে আমরা দক্ষ জনশক্তি বলি বা অদক্ষ জনশক্তি বলি, এই জনশক্তি থেকে যে টাকাটা আমাদের আসার কথা সেটা আমরা কাঙ্ক্ষিতভাবে আনতে পারবো যদি সেই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়। উৎসব রঙিন হওয়া, অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শিল্পোদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সকল কিছু বাস্তবায়নের নেপথ্যে প্রবাসী আয়ের যে এক প্রচ্ছন্ন প্রভাব রয়েছে তা বাংলাদেশের বাস্তবতায় ধ্রুব সত্য। 55 বছর বয়সী বাংলাদেশের উত্তর কিংবা দক্ষিণের বৃত্তের যে বিভাজন তা ভাঙতে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের যে গতি আনার কার্যকর উদ্যোগ দরকার তা সহজনীয়। তবে এজন্য কেবল রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়, দরকার এই অঞ্চলের মানুষের সদিচ্ছাও। মোকাররম হোসাইন, এখন রংপুর। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্রকন্যা কুয়াকাটা। হোটেল, মোটেল এবং রিসোর্ট ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। এমনকি পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ফায়ার সার্ভিস এবং ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবক। ঈদে প্রতিদিন প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা।
জসিম পারভেজের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। এক ভ্রমণেই সূর্যোদয় ও অস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ হওয়ায় দর্শনার্থীদের আকর্ষণ করে কুয়াকাটা সমুদ্র সৈকত। উৎসব পার্বণে বাড়ে দর্শনার্থীর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে জমজমাট হয়ে ওঠে ঈদ মৌসুমে। এবারও ঈদুল ফিতর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। সৌন্দর্য বর্ধনে আছে বাড়তি নজর। সূর্যাস্ত দেখছি, ভালোই লাগছে। এত মানুষ নাই আসলে, ফাঁকা পুরা, ভালোই লাগছে। ঈদ সামনে রেখে লোকজনের আনাগোনা ভালো থাকবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে, এই প্রত্যাশায় আমরা আছি। পর্যটকদের রাত্রি যাপনে সরকারিভাবে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। বেসরকারিভাবে গড়ে উঠেছে 2 শতাধিক হোটেল মোটেল ও রিসর্ট, যেখানে অবকাশ যাপনের সুবিধা পাবেন 25 থেকে 30 হাজার পর্যটক। অভিজাত হোটেল সহ অন্যান্য আবাসিক হোটেল মোটেলে নানা সুযোগ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। প্রায় 9 দিনের ছুটি, সরকারি ছুটি সহ আশা করি ভালো একটা অকুপেন্সি আসবে। আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা 30 to 35% ডিসকাউন্ট অফার করেছি। কালচারাল ফুডগুলোকে নিয়ে আমরা মেনু সাজিয়েছি। এটি একটি, সেখানে লাইভ কুকিং থাকবে, বারবিকিউ থাকবে, এসব যাবতীয়। আর আরেকটা হলো অ্যামাউজমেন্টের জন্য আপনারা আমাদের এখানে বোটগুলোকে নতুনত্ব করা হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে। কুয়াকাটায় পর্যটকের সংখ্যা এর তুলনায় প্রতি বছর প্রতিনিয়ত যেরকম উপচে পড়া ভিড় হয়, এবছর আরও বেশি হবে। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা করেছি, সেখানে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যারাই রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে, তারা একাধিক স্তরে নিরাপত্তা প্রদান করবেন। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ঈদের ছুটিতে পর্যটকের আগমন পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। একই সঙ্গে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা বাণিজ্য হতে পারে বলে আশা করছেন তারা। এখন পটুয়াখালী। ঈদ ঘিরে বগুড়ার সেমাইপল্লী এবং বেকারিগুলোতে শেষ সময়ে বেড়েছে সাদা সেমাই তৈরির ব্যস্ততা। অর্ধশত বছরের বেশি সময় ধরে চাহিদার তুঙ্গে এই সেমাই। দিন দিন জেলার বাইরেও বাড়ছে এর কদর। মাত্র 50 টাকা দরে বিক্রি হলেও ঈদ মৌসুমে কয়েক কোটি টাকার বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন রাজীব সেলিম। ঈদে অতিথি আপ্যায়নের অন্যতম উপকরণ সেমাই। ক্রেতা চাহিদা বেশি হওয়ায় বাড়ছে উৎপাদনও। বগুড়া জেলা সদর, গাবতলী, কাহালু সহ বেশ কিছু উপজেলার প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে জনপ্রিয় সাদা সেমাই। 50 বছরের বেশি সময় আগে থেকে শুধুমাত্র রোজার ঈদ ঘিরে মাস জুড়ে চলে সেমাই তৈরির কর্মযজ্ঞ। ময়দা কিনলে দেখা যায় সেমাই বেচা যায় না, সেমাইয়ের দাম কম। সমস্যা হয়তো সেমাই কম দামও বেশি, আবার ময়দা কেনা লাগে। রংপুর, দিনাজপুর, ঢাকা, সিলেট সব জায়গায় যাচ্ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গাত মেশিন চলে গেছে, যাওয়ার পরে আমাকে বগুড়া মালের চাহিদা কমে গেছে। রোজার মাসটা এটি কাম হয়, একটা মাস কাম হয়, ও কি দিয়ে স্বল্প লেগে কাপড় চুপুর খরচ পাইতে কোনো মতে চলে। শুধুমাত্র ময়দা ও পানির মিশ্রণে সহজ প্রক্রিয়ায় তৈরি সাদা সেমাইয়ের খ্যাতি ছড়িয়েছে দেশ জুড়ে। চাহিদা অনুযায়ী যোগান দিতে স্থানীয় বেকারিগুলোতেও শুরু হয় সাদা সেমাই উৎপাদন। রাজধানী সহ দেশের প্রায় সব জেলাতেই সরবরাহ করা হয় এই সেমাই। সেমাইগুলো হচ্ছে তৈরি করা খুব সহজ, এই কারণে হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টগুলো ওরা হচ্ছে স্থানীয়ভাবে হচ্ছে প্রোডাকশন দিচ্ছে, এই জন্য আমাকে এখান থেকে হচ্ছে চাহিদা একটু কমেও গেছে। এক্সপোর্ট যদি হয় তাহলে তো আমাদের থেকে চাহিদা হবে, তখন আমরা ধরে রাখতে পারবো। নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র সহ সহযোগিতা চাইলে বিসিক জেলা কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। রোজার ঈদে এসে প্রায় 1000 কোটি টাকার মতো একটা বিজনেস ট্রানজ্যাকশন কিন্তু ঘটে। তো তাদের জন্য আমার মেসেজ হলো যে তাদের যদি কোনো আর্থিক সহযোগিতা বা স্বল্প সুদে সরকারি সহযোগিতা নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে আমরা বিসিক জেলা কার্যালয় বগুড়ার পক্ষ থেকে নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ আন্তরিকতাতে তাদের জন্য আমরা প্রস্তুত আছি।
প্রতি কেজি সাদা সেমাই বিক্রি হয় মাত্র 50 টাকায়। তবুও ঈদ মৌসুম ঘিরে কয়েক কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা ব্যবসায়ীদের। রাজীব সেলিম, এখন বগুড়া। ঈদের আগ মুহূর্তে সরগরম খুলনার নিত্য পণ্যের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? রোশন, দাম নিয়ে অভিযোগ আসলে ক্রেতাদের এবার খুব বেশি নাই। আমরা বাজারে এসে দেখেছি যে এখানে নিত্যপণ্যের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে নিত্যপণ্য যেগুলো রয়েছে সেইগুলোতে দাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং এখানকার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন পণ্য সাজানো রয়েছে দোকানগুলোতে। ক্রেতারা কিন্তু ভিড় এখানে বাড়ছে, প্রতিদিনই কিন্তু কেনাকাটা চলছে। আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে সব পরিবারই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই কিন্তু এইসব পণ্য কিনতে বেশি ভিড় করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার যে বাজার রয়েছে, অন্যান্য যে বাজার পণ্য রয়েছে সব কিছুই কিন্তু মানুষ এসে কেনাকাটা করছে। তবে আমরা এখানে এসে যেটা দেখেছি যে সেমাইয়ের দাম 60 টাকা, সাদা সেমাই 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে এবং এখানে লাচ্ছা সেমাই যেটি বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজিতে। এছাড়া গুঁড়া দুধের প্যাকেটে যে দাম নির্ধারণ করা হয়েছে সেটি রয়েছে। চিনির দাম 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্যাকেট চিনি এবং তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে বস্তা চিনিতে কিছুটা দাম বেড়েছে খুচরা চিনিতে। আর মশলাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে গরম মশলার মধ্যে শুধুমাত্র এলাচের দাম একটু বেশি বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য যেগুলো সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য যে ঈদে যেসব পণ্যগুলো প্রয়োজন হয়ে থাকে মানুষ কিন্তু সেই পণ্যগুলো স্বাচ্ছন্দ্যে কিনছে। ক্রেতারা বলছেন যে এবার খুব বেশি প্রভাব সিন্ডিকেটের প্রভাব কিন্তু বাজারে পড়েনি, যে কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে সব পর্যায়ের মানুষ তারা কিন্তু কেনাকাটা করতে পারছে। তবে আমরা যে বিষয়গুলো দেখেছি যে এখানে ঈদের সময় মান নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন ধরনের মানের যে পণ্যগুলো এখানে সাজানো থাকে সেই পণ্যগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে এবং সেখানে মান ভেদে রয়েছে। তবে সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য যে খুব বেশি হুমকি বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এটি স্বাস্থ্যবিধি মেনেই এসব পণ্যগুলো বাজারে আনা হয়েছে এবং ঈদকে সামনে রেখে বেচা কিনাও বেশ ভালো জমে উঠেছে। সব মিলিয়ে রওশন এই ছিল আমার কাছে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে এখানকার যে বেচা কিনা ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের এবং বাজারের সার্বিক অবস্থার সর্বশেষ খবর। ঈদের আগ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে খুলনায় নিত্যপণ্যের বাজার। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঐতিহ্যবাহী ময়দানের ঈদুল ফিতরের 198তম জামাত ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, শোলাকিয়া ঈদ জামাতের প্রস্তুতি কেমন দেখছেন, আর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। রওশন, ঈদ কিন্তু একেবারেই দরজায় করা নাড়ছে, যার ফলে কিশোরগঞ্জের যে সবচাইতে বড় যে ঐতিহ্য সেটি কিন্তু এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। আর এই শোলাকিয়া ঈদগাহ মাঠের যে জামাতটি সেটি কিন্তু দেশের সবচাইতে বড় ঈদ জামাত হয়ে থাকে, যার ফলে এই প্রশাসনের কিন্তু এর প্রতি আলাদা করে নজর আমরা প্রতি বছরই লক্ষ্য করি। বিশেষ করে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাটাকেই কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। এবারেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। এবার সকাল 10টায় জামাত শুরু হবে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু আমরা যে বিষয়টি প্রশাসনের কাছ থেকে জেনেছি, এখানে বিজিবি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেই সাথে এবছর কিন্তু যুক্ত হয়েছে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু থাকবেন নিরাপত্তা ব্যবস্থায়। এছাড়াও সাদা পোশাকে পুলিশ থাকবেন, গোয়েন্দা বাহিনীর লোকজন থাকবেন। সব মিলিয়ে তারা বলছে যে প্রায় 5 স্তরের যে নিরাপত্তা বলয় রয়েছে সেটি কিন্তু পার হয়ে মুসল্লিদের নামাজে আসতে হবে। এছাড়াও এখানকার যে
জেলা প্রশাসন কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি যে বিষয়টি বলেছেন যে এখানে শুধুমাত্র যে মুসল্লিরা যারা নামাজ পড়তে আসবেন শুধুমাত্র জায়নামাজ এবং মোবাইল ফোন সাথে আনতে পারবেন, নিরাপত্তার জন্য অন্য কোনো কিছু কিন্তু তাদেরকে আনতে দেওয়া হচ্ছে না। একেবারে যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র মাঠকে ঘিরে নয়, মাঠ সহ আশপাশের প্রতিটি জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, থাকবে কন্ট্রোল রুম, এছাড়াও নিবিড় পর্যবেক্ষণের জন্য কিন্তু ড্রোন দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে 6টি মাঠের মধ্যে, সেই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করা হবে র্যাব এবং পুলিশের মাধ্যমে। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং বসানো থাকবে ঈদের দিন পর্যন্ত, এবং বিভিন্ন উঁচু টাওয়ার বা বাসার ছাদ থেকেও কিন্তু পর্যবেক্ষণ করা হবে মুসল্লিদের গতিবিধি বা যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে একেবারেই যে কিশোরগঞ্জের যে এই ঐতিহ্যবাহী যে ঈদের জামাত যেখানে অনুষ্ঠিত হয় শোলাকিয়ার, সেই জামাতকে কেন্দ্র করে কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয়েছে এই শোলাকিয়া মাঠকে। একেবারেই শেষ পর্যায়ে প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি যে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে ঈদ জামাতের। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন শোলাকিয়া স্পেশাল নামে 2টি ট্রেন সকালে কিন্তু কিশোরগঞ্জ আসবে এবং কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে যথারীতি। এছাড়াও সমস্ত প্রস্তুতি ইতোমধ্যেই দাগ কাটা, বালু ফেলা, রং করা সহ সমস্ত প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই তারা শেষ করেছে শোলাকিয়ার জামাতকে ঘিরে। তো এই ছিল রোশন আমার কাছে সর্বশেষ শোলাকিয়া মাঠের প্রস্তুতির খবর। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। বরগুনার পাথরঘাটায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 3 ভাই নিহত হয়েছেন। সকালে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের সাথে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, আর তাতেই ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী 3 জনেরই মৃত্যু হয়। নিহতরা মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের যোগসাজশেই পাহাড়ের মাটি, ঝর্ণার পাথর আর মানহীন ইট দিয়ে তৈরি হচ্ছে এই সড়ক। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। রিজভী রাহাতের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। চলছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে সড়ক নির্মাণ কাজ, তবে তোয়াক্কা করা হচ্ছে না কোনো নিয়ম নীতির। বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি মাটি আর সুরকিও নিম্নমানের। এমনই অনিয়মের অভিযোগ উঠেছে বান্দরবানের থানচিতে 20 কোটি টাকা ব্যয়ে চলমান সড়ক নির্মাণ কাজে। গেল 7 মাসে জেলার সড়ক নির্মাণ ও উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে 200 কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। তবে শুধু দুর্গম পাহাড়ে নয়, সমতল এলাকায়ও একই চিত্র। সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় 7.5 কিলোমিটার সড়ক প্রশস্তের কাজেও দেখা দিয়েছে অনিয়ম। সড়কে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, বালি, সিমেন্ট সহ নানা নির্মাণ সামগ্রী। তদারকির অভাবে কোনো রকম কাজ করেই দায় সারছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখানে বালি দেওয়ার কথা সিলেট সেন্ট, দেওয়া হচ্ছে লোকালি সেন্ট বালি, এবং পাথরগুলো 2 নম্বর। দেখতেছি এখানে কোনো কাজ করতেছে কিন্তু কাজের কোনো গিয়ে নাই, মানে যে কোনো রকম শুধু করে যাচ্ছে আর কি। কাজের মান মোটামুটি তেমন ওই ভালো না, এটা আর কি। মানের বিষয়ে এলাকার পক্ষ থেকে আমার কাছে অভিযোগ আছে, এই কাজে গুণগতার মান একটু কম হচ্ছে। আমি এটা এই কাজের যিনি কর্তৃপক্ষ যারা আছে আইজিডিকে আমি এই এলাকাবাসীর পক্ষ হয়ে আমি এটা জানাবো। অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। আমার এই জেলায় কোনো খারাপ মাল, কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না, এটা স্ট্রেট কথা। আমার কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। আমার যা ধরা আছে ড্রয়িং, স্পেসিফিক, ডিজাইন মোতাবেক সেই কাজ করতে হবে। তা আপনার যে অবজেকশনগুলো এগুলো আমি সমাজে ভিজিট করব, ভিজিট করে যদি কোনো অনিয়ম পাই, যদি কোনো নির্মাণ সামগ্রী খারাপ পাই, সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব।
যদি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করা না হয় তবে সড়ক কোনো কাজে আসবে না। তাই সড়ক নির্মাণ কাজের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। এখন বান্দরবান। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।